কই ওকে শুধু খন্দকার জিকেতে আসছে লিজেন্ডে আসে নাই আচ্ছা হ্যালো 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 এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি সাইফুর রহমান জুবায়ের চলে আসলাম নতুন আরও একটা লাইভ ক্লাসে এবং একদিন ছিলাম না যাই হোক তোমরা আমাকে খুঁজছিলে দেখে খুব ভালো লাগলো আজকে আমি হচ্ছে আবার চলে আসলাম তোমাদের ভালোবাসায় আশা করি তোমরা পুরোটা ক্লাস আমার সাথে থাকবে এবং হচ্ছে আজকে খুব গুরুত্বপূর্ণ একটা টপিক বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা ঠিক আছে যেখান থেকে একটা বা দুইটা কোশ্চেন অবশ্যই তুমি বিভিন্ন পরীক্ষায় পাবা নর্মালি দুইটা কোশ্চেন থাকে তারপরে একটা প্রশ্ন তো মাস্ট পাবা ঠিক আছে তানিশ ইবনাত ওয়ালাইকুম আসসালাম আফরুজ জাহান ফাতেমা ওয়ালাইকুম আসসালাম ভাইয়া তানিশ ইবনাত সবাইকে মেনশন করে দিছে অনেক 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 ধন্যবাদ উম্মে আনিকা ওয়ালাইকুম আসসালাম ভাইয়া খাইরুল মোল্লা ওয়ালাইকুম আসসালাম ওকে তো সবাই একটু ক্লাসটা শেয়ার করে দাও আর বন্ধুদেরকে মেনশন করে দাও জুবাইর ভাই একটু লেটে আসছে বাট চলে আসছে ঠিক আছে ওকে আমাদের একটু হচ্ছে টেকনিক্যাল প্রবলেম ছিল বাট আমরা চলে আসছি ওকে সো যারা আসতেছো সবাইকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আজকের ক্লাসটা শুরু করছি খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক শুরু করতে যাচ্ছি লেটস গেট স্টার্টেড দেখো বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা তো প্রথমে আমরা যে জিনিসটা দেখব যে আসলে বাংলাদেশের মুক্তিযুদ্ধে আমরা জানি মুক্তিযুদ্ধটা অ্যাকচুয়ালি কবে শুরু হয়েছে মুক্তিযুদ্ধ মানে কি যেই যুদ্ধটা মুক্তির জন্য হয় মানে কাইন্ড অফ স্বাধীনতা যুদ্ধ লিবারেশন ওয়ার বলা যায় এবং স্বাধীনতা যেখান থেকে হয়েছে তো দেখতে পাচ্ছি আমরা গত ক্লাসে খুব সম্ভবত হচ্ছে তোমার 1970 সাল পর্যন্ত পড়ানো হয়েছে ঠিক আছে তো এই মুক্তিযুদ্ধটা আসলে কবে শুরু হয় মুক্তিযুদ্ধটা শুরু হয় কিন্তু মার্চ মাসে শুরু হয় যেটা হচ্ছে যখন থেকে শেখ মুজিবুর রহমান হচ্ছে তোমার 26শে মার্চে ঘোষণা দেয় বাট তারও আগে থেকে আমরা যদি একটু ফিরে যাই 1970 সালে যে নির্বাচনটা হয় 1970 সালে যে নির্বাচনটা হয় সেই নির্বাচনে কিন্তু আওয়ামী লীগ এবং হচ্ছে বাংলাদেশপন্থীরা নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা জয়লাভ করে এবং সরকার গঠনের ক্ষমতা কাদের হাতে সরকার গঠনের কথা ছিল বাংলাদেশের কিন্তু 3 মার্চে একটা গণপরিষদের বৈঠক থাকে 1 মার্চ ইয়াহিয়া খান যে প্রেসিডেন্ট ছিল তিনি সেই বৈঠক কি করেন তিনি হচ্ছে সেটা স্থগিত করে দেন দেখো 3 তারিখে হচ্ছে বৈঠক বসার কথা যেখানে বসে সরকার কিভাবে গঠন করবে কারা সরকারে আসবে কি হবে না হবে সেইটা নিয়ে কথা বলার কথা আর 1 তারিখে ইয়াহিয়া খান সেই বৈঠক কি করছে স্থগিত করে দিছে তো স্বাভাবিকভাবে বাংলাদেশিরা বা বাংলাদেশি পন্থীরা এটা নিয়ে মানে হচ্ছে আলোচনা করবে বা হরতাল পালন করবে খুব স্বাভাবিক ছিল তাই না তো তারই ধারাবাহিকতায় প্রথমে যেটা হয় অসহযোগ আন্দোলন দেওয়া হয় দেখো 1970 সালে সাধারণ নির্বাচনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জনগণের প্রত্যক্ষ ভোটে পাকিস্তানের উভয় পরিষদে জয়লাভ করলেও পশ্চিম পাকিস্তানের ক্ষমতা হস্তান্তর করতে টাল বাহানা শুরু করে যার ফলে 1971 সালে 7ই মার্চ বঙ্গবন্ধু প্রত্যক্ষ সংগ্রামের ডাক দেন ঠিক আছে পূর্ব পাকিস্তানের উপর পাকিস্তানি হানাদার বাহিনীর চরম অত্যাচারের বিরুদ্ধে দীর্ঘ 9 মাস যুদ্ধ করে 1971 সালে 16 ডিসেম্বর বাংলাদেশ স্বাধীনতা অর্জন করে তার মানে স্বাধীনতা যুদ্ধ অ্যাকচুয়াল দেখো 1947 থেকে 1970 সাল এই সময়টা পুরোটাই ছিল হচ্ছে পাকিস্তান আমল এটা কিন্তু এটা যদিও মুক্তিযুদ্ধের একটা বীজ এখানে নিহিত ছিল বাট মেন মুক্তিযুদ্ধটা কিন্তু শুরু হয়েছে 1971 সালে মার্চ মাস থেকে ঠিক আছে দেখো প্রথমেই যে জিনিসটা ছিল সেটা হচ্ছে অসহযোগ আন্দোলন কিন্তু কিছুদিন আগেও আমরা দেখতে পাইছি তাই না এই যে জুলাই অভ্যুত্থানেও কিন্তু আমরা অসহযোগ আন্দোলন দেখতে পাইছি অসহযোগ আন্দোলন মানে কি মানে হচ্ছে কোনো ধরনের সরকারকে সহযোগিতা করা হবে না সরকারকে কোনো ট্যাক্স পে করা হবে না কোনো কারেন্টের বিল বিদ্যুৎ বিল গ্যাস বিল কোনো বিল দেওয়া হবে না সরকারের কোনো কাজে জনগণ অংশগ্রহণ করবে না এটা কি বলা হয় অসহযোগ আন্দোলন যেটা প্রথমে করছিলেন গান্ধীজি হ্যাঁ গান্ধীজি ভারতে অসহযোগ আন্দোলনের ডাক দিছিল তো সেখান থেকেই এই অসহযোগ আন্দোলনের ডাক ছড়িয়ে পড়ে ঠিক আছে ওকে ভাইয়া আপনার পরের পেজগুলো পড়ায় নাই ওইগুলা কবে পড়াবেন আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি আবার পড়াই দিব তাহলে ভাইয়া আগের ক্লাসের কয়েকটা পেজ বাকি ছিল আচ্ছা ওটা আমি পড়াই দিব সমস্যা নাই আপনি 145 পর্যন্ত পড়াইছিলেন আচ্ছা আমি ওটা পড়াই দিব শেয়ার ডান কাল যে ক্লাস নিয়েছিল তার ক্লাস আচ্ছা যাই হোক বেশ আচ্ছা ভাইয়া যেটুকু ভালো সেটুকু আজকে ক্লাস হবে ওকে ওকে সাকিব হোসেন ধন্যবাদ ভাইয়া তো চলো জাতীয় দেখো অসহযোগ আন্দোলন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আহ্বানে 1971 সালে 2 থেকে 25 মার্চ আমি কি বলছিলাম যে 1 মার্চে ইয়াহিয়া খান স্থগিত করে দিছে হ্যাঁ অধিবেশন সেই জন্য 2 তারিখ থেকে 25শে মার্চ যতদিন পর্যন্ত শেখ মুজিব দেশে ছিল তিনি হচ্ছে একটা অসহযোগ আন্দোলনের ডাক দেন ঠিক আছে তো এটা পরীক্ষায় আসবে না
এখান থেকে আসতে পারে জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় পতাকা উত্তোলন থেকে পরীক্ষায় আসতে পারে। এখানে আমরা কি পড়বো দেখো, জাতীয় পতাকা উত্তোলন, এই যে দেখো বাংলাদেশের প্রথম পতাকা উত্তোলন করা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায়। তো যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিবা তারা অবশ্যই অবশ্যই এটা মনে রাখবা যে বাংলাদেশের প্রথম যে জাতীয় পতাকা, যেটা শিবনারায়ণ দাস ডিজাইনার ছিলেন, হ্যাঁ শিবনারায়ণ দাস, বর্তমানটা তো আমরা দেখি এমন যে এই যে এরকম গোল, তাই না, কিন্তু সেটার মধ্যে একটা মানচিত্র ছিল, বাংলাদেশের একটা মানচিত্র ছিল, সেই প্রথম বাংলাদেশের যেই ম্যাপ ছিল, পতাকা ছিল, সেটা ডিজাইনার ছিলেন কে, কুমিল্লার শিবনারায়ণ দাস, এটা মাথায় রাখতে হবে, তিনি মারা গেছেন। তো এই শিবনারায়ণ দাস তার যে ডিজাইন করা সেটা হচ্ছে তোমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের 2 মার্চ 1971 সালে সবার প্রথম বটতলায় সেটা উত্তোলন করেন ডাকসু বিপি আসম আব্দুর রব। কে? আসম আব্দুর রব। এই যে আসম আব্দুর রব ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায়, সেটা ভালো করে মনে রাখতে হবে, ঠিক আছে। কত তারিখ? 1971 সালের 2 মার্চ। কে করেন? আসম আব্দুর রব, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু ভিপি, ঠিক আছে। তো এটা হচ্ছে একদম প্রথম যখন উত্তোলন করছে। বাংলাদেশের বাইরে সর্বপ্রথম বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলন করা হয় কোথায়? আমি বলছিলাম এটা 18 এপ্রিল 1971 কলকাতার কলকাতার মিশনে, ঠিক আছে। পাকিস্তান ডেপুটি হাই কমিশনার করছিলেন এম হোসেন আলী, এম হোসেন আলী, তার নাম হচ্ছে এম হোসেন আলী। সো এগুলো আমরা অলরেডি একবার পড়ছি। তারপরে দেখি আমরা যে স্বাধীনতার ইশতেহার কি কি ছিল, এখানে গুরুত্বপূর্ণ আমাদের কি কি পড়তে হবে দেখো। 1971 সালে 3 মার্চ ঢাকার পল্টন ময়দানে, এই যে এখানে পড়বা যে ইশতেহারটা কোথায় দেওয়া হয়েছিল, ইশতেহারটা কোথায় দেওয়া হয়েছিল, এখানে পড়বা পল্টন ময়দানে। অনেক সময় দেখবা পল্টন ময়দান আর সোহরাওয়ার্দী উদ্যান, এই দুইটা কিন্তু আমরা কি করে ফেলি, রেসকোর্স ময়দান বা সোহরাওয়ার্দী উদ্যান, এই দুইটা আমরা মিক্স করে ফেলি, বাট পল্টন ময়দানে। স্বাধীনতার ইশতেহার যেটা 3 মার্চ দেওয়া হয়েছিল সেটা কোথায়? সেটা ছিল পল্টন ময়দানে, এটা মনে রাখবা, পল্টন ময়দানে। স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদ কারা দিছে? স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদের এক সভায় বাংলাদেশের স্বাধীনতার ইশতেহার পাঠ করেন তৎকালীন ছাত্রনেতা শাহজাহান সিরাজ, ঠিক আছে। বাংলাদেশকে প্রথম স্বাধীন সার্বভৌম রাষ্ট্র ঘোষণা করা হয় স্বাধীনতার ইশতেহারে, তাহলে বাংলাদেশকে প্রথম স্বাধীন সার্বভৌম রাষ্ট্র ঘোষণা করা হয় কোথায়? স্বাধীনতার ইশতেহারে, এটা পড়বা। তারপর জাতির রহমানকে শেখ মুজিবকে জাতির জনক, এটা এখন আর লাগবে না। স্বাধীনতার ইশতেহারে 3টা লক্ষ্য অর্জনের কথা বলা হয়েছে, এগুলো এখন আর লাগবে না, ঠিক আছে। ওকে, তারপর দেখো মুক্তিযুদ্ধের প্রথম ও সর্বশেষ শহীদ, এইটা আমাদের খুব ভালো করে লাগবে। দেখো মুক্তিযুদ্ধে প্রথম শহীদ কে ছিল, এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। যেমন এখন আসে না যে জুলাই গণ অভ্যুত্থানে প্রথম শহীদ ছিল কে, ঠিক আছে, এমন আসে না। তো ঠিক এরকম মুক্তিযুদ্ধে কিন্তু প্রথম শহীদ কে, এটা কিন্তু আগে আসতো, এখনো আসতে পারে, বাট জুলাই অভ্যুত্থানটা এখন আসে আবু সাইদ, তারপর মুগ্ধ, এদের এটা পরীক্ষায় আসে, ঠিক আছে। তো দেখো প্রথম শহীদ ছিল শঙ্কু সমজদার, মনে রাখবা মুক্তিযুদ্ধে প্রথম যে শহীদ ছিল তিনি ছিল শঙ্কু সমজদার, শঙ্কু সমজদার, ঠিক আছে। কত তারিখ? 3 মার্চ 1971, ডেটটা মনে রাখবা, 3 মার্চ, 3 মার্চ, এবং নামটা ছিল শঙ্কু সমজদার, খুব ভালো করে আমার নামটা মাথায় রাখবা, শঙ্কু সমজদার, ঠিক আছে। তারপরে আসো তিনি কোন জায়গার? তিনি রংপুরের ছিলেন। আবার দেখো আবু সাইদ যিনি ছিলেন তিনিও কিন্তু রংপুরের। আবার শঙ্কু সমজদার যিনি মুক্তিযুদ্ধে প্রথম শহীদ তিনিও কিন্তু রংপুরের ছিলেন। তার মানে জুলাই গণঅভ্যুত্থান এবং রংপুর দুই জায়গায় যে প্রথম শহীদ দুইটাই ছিল রংপুরের, ঠিক আছে। রংপুরের মানুষ বাংলাদেশের জন্য সবসময় সবার আগে জীবন দিয়ে গেছে, ঠিক আছে। তারপর দেখো 1971 সালে 3 মার্চ বিকেলে রাজধানী আছে, এটা লাগবে না। তারপরে আসো সর্বশেষ শহীদ কে ছিলেন? সর্বশেষ শহীদ তসলিম, এটা একটু কম গুরুত্বপূর্ণ, তারপরে মনে রাখতে পারো, শুধু নামটা মনে রাখবা, তসলিম। সর্বশেষ শহীদ কে? তসলিম, ঠিক আছে, এটা একটু মনে রাখবা। ওকে, আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া। ওকে, সবাই একটু ক্লাসটা শেয়ার করে দাও আর বন্ধুদেরকে মেনশন করে দাও। আশা করি হচ্ছে সবাই ক্লাসে চলে আসবে, যেহেতু আমরা একটু লেটে ক্লাসে আসছি, এই জন্য অনেকেই জানে না যে ক্লাস আসলে আজকে হবে কিনা, ঠিক আছে। তো সবাই ক্লাসটা শেয়ার করে দাও, তাহলে বাকিটা চলে আসবে। ওকে, তারপর দেখো এখানে বিসিএস এর প্রশ্ন আছে, যেমন দেখো কেমন প্রশ্ন। বঙ্গবন্ধু 1971 সালে 7ই মার্চের ভাষণ এখন আর পরীক্ষায় খুব বেশি আসবে না, তো তোমরা একটু রিল্যাক্স ফ্রি থাকো। স্বাধীন বাংলাদেশের প্রথম পতাকা, এটা সব সময় আসবে। স্বাধীন বাংলাদেশের প্রথম পতাকা উত্তোলিত হয়েছিল কোথায়? এটা হচ্ছে আর আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় 2 মার্চ, ঠিক আছে। সো এই ধরনের প্রশ্ন পরীক্ষায় আসবেই। কত তারিখ সর্বপ্রথম বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলিত হয়? 2 মার্চ। সো এই ধরনের প্রশ্ন সব সময় আসবে, এই প্রশ্নগুলো ভালো করে পড়ে ফেলবা, ঠিক আছে। ওকে, তারপর দেখো ঐতিহাসিক 7ই মার্চের ভাষণ, এটার এখন আমি পড়াবো না, কারণ এটা পরীক্ষায় আসার চান্স খুবই কম, ঠিক আছে। সো এটার আমি এখন পড়াচ্ছি না। তারপরে আসো ভাষণ, তারপরে আসো 7 মার্চের ভাষণ। এখন তোমাকে আসলে যেটা জিনিস বুঝতে হবে যে আমি আসলে কোনটা পড়বো কোনটা পড়বো না, এই জিনিসটা তোমার মধ্যে
তুমি এখন আমি আসলে কি বলবো যে তোমরা তো ভাইয়া এখন মাত্র শুরু করছো তাই না? সো এখন তুমি বুঝতে পারবে না যে আমার কোনটা পড়া উচিত। তুমি পড়তে গেলে মনে হয় ভাইয়া সবই তো পড়তে ইচ্ছা হয়, মানে সবই তো মনে হয় যে ইম্পর্টেন্ট, সবই ইম্পর্টেন্ট, যেটা ধরি সেটাই ইম্পর্টেন্ট, মানে কোনটা ছেড়ে কোনটা পড়বো। সো যারা এইরকম যাদের মধ্যে সন্দেহ কাজ করে তোমরা অবশ্যই ভাইয়ের ক্লাসটা করো। ভাইয়া তোমাদেরকে আসলেই বুঝিয়ে দিব যে কোনটা গুরুত্বপূর্ণ কোনটা গুরুত্বপূর্ণ না, কোনটা পরীক্ষায় আসতে পারে এবং কোনগুলা বেশি আসে। যেগুলা না পড়ে তোমার পরীক্ষার হলে যাওয়া একদমই উচিত না, ঠিক আছে? সো দেখো এই যে এটা আমাদের পড়তে হবে, প্রথম সশস্ত্র প্রতিরোধ। এটা যেই সরকারই আসুক, যেই ক্ষমতায় থাকুক, এটা সবসময় পরীক্ষায় আসবে, ঠিক আছে? সো এটা দেখো প্রথম সশস্ত্র প্রতিরোধ, প্রথম সশস্ত্র প্রতিরোধ কোথায় হয়েছিল, প্রশ্নটা এখান থেকে কয়েক ভাবে আসলে প্রশ্নটা হয়। হ্যাঁ, যে বাংলাদেশের প্রথম সশস্ত্র প্রতিরোধ কোথায় হয়েছে, কত তারিখ হয়েছে, কারা করছে, এই তিনটা প্রশ্ন তুমি অনেক বেশি পাবা। দেখো মুক্তিযুদ্ধে প্রথম সশস্ত্র প্রতিরোধ সংগঠিত হয় কত তারিখ, খুবই গুরুত্বপূর্ণ, 19 মার্চ 1971 সালে। কোথায়? গাজীপুরের জয়দেবপুরে, গাজীপুরের জয়দেবপুর, গাজীপুরের জয়দেবপুরে। এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ। বাংলাদেশের প্রথম সশস্ত্র প্রতিরোধ 19 মার্চ, ঠিক আছে? তারপরে দেখো ঐতিহাসিক 7 মার্চ, আচ্ছা, পাক হানাদার বাহিনীর কাছ থেকে অস্ত্র নিয়ে ইস্ট বেঙ্গল রেজিমেন্ট প্রতিরোধ গড়ে তোলে। এই যে দেখো ইস্ট বেঙ্গল রেজিমেন্ট, দেখো এটাকে আবার অনেকে ইপিআর বলে। ইপিআর মানে কি ভাইয়া? ইস্ট পাকিস্তান রেজিমেন্ট, সরি, ইস্ট পাকিস্তান রেজিমেন্ট। তো ইস্ট পাকিস্তান রেজিমেন্টের জায়গায় হচ্ছে ইস্ট বেঙ্গল রেজিমেন্ট, যেটা বাংলাদেশে ছিল, ঠিক আছে? ইস্ট বেঙ্গল রেজিমেন্ট গড়ে তোলে। তো এই ঘটনার পর সারা দেশে স্লোগান উঠে, জয়দেবপুরের পথ ধরো বাংলাদেশ স্বাধীন করো, জয়দেবপুরের পথ ধরো বাংলাদেশ স্বাধীন করো। 1971 সালে 19 মার্চ মহান স্বাধীনতা যুদ্ধের প্রাককালে জয়দেবপুরের সংগ্রামী জনতা পাক হানাদার বাহিনীর বিরুদ্ধে সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলে। তাহলে সবার প্রথম আমি এবার এটা সরাই দিব, তোমরা আমাকে অ্যান্সার দিবা। ওয়েট, এবার আমাকে বলো যে সবার প্রথম বাংলাদেশের সশস্ত্র প্রতিরোধ কত তারিখ গড়ে তোলা হয়, দেখি বলো, বলো বলো, সবার প্রথম কত তারিখ গড়ে তোলা হয়? ওয়ালাইকুম আসসালাম। 19 মার্চ 1971, তানিশা ইবনাত লেখছে 7 মার্চ বাতিলকৃত দিবস, রাইট। এই তো মানুষ যে আছে, আচ্ছা মানুষ, তার আইডির নামই হচ্ছে মানুষ, দেখে খুব ভালো লাগলো, আইডির নামই হচ্ছে মানুষ। আচ্ছা, সো ব্যাপারটা হচ্ছে তোমার 8টা দিবস সরকার বাতিল করছে, যেমন এই 7ই মার্চের দিবস, তারপর শেখ মুজিবুর রহমানের যে হচ্ছে মৃত্যু দিবস যেটা শোক দিবস, তারপরে শেখ রাসেল দিবস, তারপরে হচ্ছে এরকম শেখ মুজিব রিলেটেড যে ধরনের দিবসগুলো আছে, এবং তোমার হচ্ছে সংবিধান দিবস 4 নভেম্বর, এই দিবসগুলো বাতিল করা হয়েছে। সো বলাই যায় যে এগুলো এখন একটু পরীক্ষায় কম আসবে, ঠিক আছে? সাকিব হোসেন বলছে 19 মার্চ, স্বর্ণা দেবনাথ বলছে 19 মার্চ 1971, রাইট, 19 মার্চ 1971। সবাই একটু কমেন্ট করে ট্রাই করবা, তোমরা যদি বলো যে ভাইয়া বুঝতে পারছি বা বুঝি নাই, কোন জিনিসটা বুঝি নাই, আমি সেটা ভালো করে বুঝিয়ে দিতে পারবো। কারণ এই যে ইতিহাসে অনেক অনেক পড়া ভাই, এত কিছু তোমার পড়া লাগবে না, ঠিক আছে? জাস্ট আমার ক্লাসটা করলেই তুমি বুঝতে পারবা আসলে কি কি পড়া লাগে, কি কি পড়া লাগে না। তো এই যে দেখো আমি তোমাকে জাস্ট এতটুকুই দেখাই, এখানে কত পড়া, তাই না? বাট আমি তোমাকে কয়টা জিনিস পড়তে বলছি? মাত্র 3টা। তারিখ কত? 19 মার্চ। কোথায়? গাজীপুরের জয়দেবপুর। কারা? ইস্ট পাকিস্তান রেজিমেন্ট বা ইস্ট বেঙ্গল রেজিমেন্ট করছে, শেষ। এত কিছু বইরা লাভ আছে? আমরা কি মানে বিসিএস দিব নাকি? আমরা দিব এটা একটা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা, তাই না? তো এত কিছু পড়ার দরকার নাই। এবার দেখো অপারেশন সার্চলাইট, সহজ কথায় বললে 1971 সালের, দেখো আমি প্রথমে কি করি জানো? আমার পড়ানোর স্টাইলটা একটু ভিন্ন। আমি প্রথমে ধরো টপিকটা নিজে একটা সামারি দিই। আমি যখন নিজে সামারিটা দিব সহজ বাংলা ভাষায়, খাঁটি বাংলা ভাষায় যখন তোমাকে বুঝাবো, তখন ওই গল্পটা তোমার মাথায় ঢুকে যাবে। তারপরে তুমি যখন বইয়ের ভাষায় সেটা পড়বা, তখন আরো বেশি ইজিলি তোমার মাথায় ঢুকে যাবে। এই জন্য আমি প্রত্যেকটা জিনিস আগে ভেঙে ভেঙে বুঝাই, তারপরে এখানে দেখাই। তো অপারেশন সার্চলাইট, একবার এক ছেলেকে প্রশ্ন করা হয়েছিল, এসএসসি পাস একটা ছেলেকে প্রশ্ন করেছিল অপারেশন সার্চলাইট কি। সে বলছিল যে অপারেশনের সময় যে লাইট ব্যবহার করা হয় তাকেই অপারেশন সার্চলাইট বলে। তো এই ধরনের তোমরা যখন হচ্ছে বিভিন্ন, যেমন স্বাধীনতা দিবস, বিজয় দিবস, পয়লা বৈশাখে গেলে দেখবা এই ধরনের সাংবাদিকরা কোশ্চেন করে, ঠিক আছে? তো এই ধরনের কোশ্চেনে তোমরা হচ্ছে বিভ্রান্ত হইয়া স্বাধীনতা দিবসের বানাও বিজয় দিবস, বিজয় দিবসের বানাও স্বাধীনতা দিবস, তারপরে আরো কত কিছু ঠিক ঠিকানা নাই। তো এই জন্য এটা মনে রাখবা, আজকের পর থেকে যদি কখনো তোমাদেরকে জিজ্ঞেস করে অপারেশন সার্চলাইট কি, তখন তোমরা কি বলবা? তখন তোমরা বলবা যে 1971 সালে 25 মার্চ ঘুমন্ত বাঙালি জাতির উপর পাক হানাদার বাহিনী যে নির্মম হত্যাযজ্ঞ চালায় সেটাকেই বলা হয় অপারেশন সার্চলাইট। আর এই অপারেশন সার্চলাইট আসলে কারা করছিল? পাকিস্তানি হানাদার বাহিনী। এবং সেটা অনুমোদন দেয় কে? সেটা অনুমোদন দেয় ইয়াহিয়া খান, টিক্কা খান। তারপরে সেটার হচ্ছে নীলনকশা করেন কে? নীলনকশা করেন টিক্কা খান। আর হচ্ছে তোমার ইয়ে করছে কে? ঢাকার দায়িত্বে ছিলেন কে? ঢাকার দায়িত্বে ছিলেন হচ্ছে তোমার
ঢাকার দায়িত্বে ছিলেন তো টিক্কা খান, আর রাও ফরমান আলী ছিল ঢাকার বাহিরে খুব সম্ভবত। আচ্ছা, তাহলে দেখো এটাই হচ্ছে মেন কাহিনী। এই যে দেখো মূল পরিকল্পনা কবে করা হয়েছে দরকার নেই। আচ্ছা, খাদিম হোসেন রাজা, এই যে পরিকল্পনার খসড়া তৈরি করেন খাদিম হোসেন রাজা, রাও ফরমান আলী। আর পরিকল্পনা তত্ত্বাবধায়ক, এই সময় আমাদের পড়া লাগবে না। পরিকল্পনা দায়িত্ব ঢাকা অঞ্চলে অপারেশনের দায়িত্ব দেওয়া হয় রাও ফরমান আলীকে। এই যে ঢাকা অঞ্চলে দায়িত্বটা দেওয়া হয় রাও ফরমান আলীকে, আর পুরা বাংলাদেশে দেওয়া হয় খাদিম হোসেন রাজাকে। শুধু মনে রাখবা ঢাকায় কাকে দায়িত্ব দেওয়া হয়েছে, ঢাকায় দায়িত্ব দেওয়া হয়েছে রাও ফরমান আলী, ঠিক আছে। আর অপারেশন পরিচালনা দেখো, পাকিস্তানি সৈন্যরা 11টা 30 সেনানিবাস থেকে বেরিয়ে এসে ফার্মগেটে মিছিলরত নিরস্ত্র বাঙালিদের উপর হত্যাযজ্ঞ চালায়। অপারেশন সার্চলাইটের সূচনা হয়, তার মানে ফার্মগেটে প্রথম এটা শুরু হয়েছে, ঠিক আছে। তারপরে আসো এর পরিকল্পনা অনুযায়ী পিলখানা, রাজারবাগ, পুলিশ লাইন্স, নীলক্ষেত ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে আক্রমণ চালায়। রাত 1:30 বঙ্গবন্ধুকে গ্রেপ্তার করে। দেখো এটা চালানো শুরু হয়েছে কবে? 25শে মার্চ রাতে। আর আমরা জানি রাত 12টার পরে যখন 12টা 1 মিনিট হয়ে যায় বা 12টা বেজে যায়, তখন কিন্তু সেটা একটা নতুন দিন, সেটা 26শে মার্চ হয়ে যায়। এই জন্য যখন শেখ মুজিবকে ধরছে 1:30 তখন সেটা হয়ে গেছে 26শে মার্চ। আর এই 26শে মার্চে যখন তাকে ধরা হয়, তার ঠিক প্রাককালে মানে পূর্ব মুহূর্তে তিনি কিন্তু স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। আচ্ছা, যাই হোক, অপারেশন বিগ বার্ড। অপারেশন বিগ বার্ড সহজ কথা বলতে, বিগ বার্ড মানে কি? বড় পাখি। আর বাংলাদেশের তখন সবচেয়ে বড় পাখি ছিল শেখ মুজিবুর রহমান। এই যে শেখ মুজিবুর রহমানকে 26শে মার্চ রাত 1:30 ধরে নিয়ে গেছে, প্রথমে ক্যান্টনমেন্টে রাখছে, ঢাকা ক্যান্টনমেন্ট, তারপর এখান থেকে পাকিস্তান নিয়ে গেছে। এটা কি বলা হয়েছে? অপারেশন বিগ বার্ড, ঠিক আছে। এটা কি বলা হয়েছে? অপারেশন বিগ বার্ড। এই যে দ্য বিগ বার্ড ইন ক্যাচ, মানে হচ্ছে শেখ মুজিবকে বন্দি করে জেলখানায় আটক করা হয়েছে, এটা কি বলা হয়েছে? অপারেশন বিগ বার্ড ইন ক্যাচ, ঠিক আছে। আচ্ছা, আচ্ছা, না সব তো অবশ্যই পড়বা, আমি তো বলি নাই যে ভাইয়া সব মানে ইয়ে বাদ দিবা। আমি বলছি যে কোনগুলা আগে শেষ করবা ভালো করে, মানে কোনগুলা বেশি বেশি পড়া উচিত, ঠিক আছে। কোনগুলা বেশি বেশি পড়া উচিত আমি সেটার কথা বলছি, ঠিক আছে। ওকে, অপারেশন জ্যাকপট। অপারেশন জ্যাকপট হচ্ছে তোমার, আমরা জানি 10 নম্বর সেক্টরটা হচ্ছে কি, 10 নম্বর সেক্টর হচ্ছে আমাদের নৌ সেক্টর, তাই না? সেই সেক্টর দিয়ে, আর তোমার হচ্ছে তখনকার সময় তো আর ওই যে ইয়ে কি করছিল তোমার, এই যে যেমন হচ্ছে পাকিস্তানি হানাদার বাহিনীরা যখন হচ্ছে তোমার জাহাজ দিয়ে তাদের অস্ত্র শস্ত্র নিয়ে আসতো, তারপর হচ্ছে বিভিন্ন তাদের যে সেনাবাহিনী আসতো, তখন হচ্ছে ওই যে তারা বে অফ বেঙ্গল দিয়ে প্রবেশ করতো, সেখানে বাংলাদেশের নৌবাহিনীরা কি করতো, বা আমাদের হচ্ছে তোমার মুক্তিবাহিনীরা আক্রমণ চালাইতো, ওইটাকে বলা হয়েছে নৌ সেক্টর, অপারেশন জ্যাকপট। মানে হচ্ছে তোমরা দেখবা যেটা নৌ সেক্টর এবং 10 নম্বর সেক্টরে যেটা তোমার হচ্ছে যুদ্ধ জাহাজ জাহাজ বা হচ্ছে মানে পানি কি বলা হয়, জলযুদ্ধ যেটা, সেটাকে বলা হয় অপারেশন জ্যাকপট, ঠিক আছে। এই যে দেখো 10 নম্বর সেক্টরের অধীনে নৌ কমান্ডারগণ দ্বারা পরিচালিত গেরিলা অভিযান, এটি ছিল আত্মঘাতী অপারেশন। 15ই আগস্ট 1971, দেখো কবে? 15 আগস্ট 1971 সালে মংলা ও চট্টগ্রাম বন্দরে একযোগে হামলা করে হানাদার বাহিনীর 26টি জাহাজ ধ্বংস করে এবং সমুদ্র পথগুলোকে নিরাপদ করে। তাহলে ডেটটা কবে? 1971 সালের 15 আগস্ট, ঠিক আছে। আর এটা শুধু মনে রাখবা, অপারেশন জ্যাকপট হচ্ছে যেটা পানিতে হয়েছে বা বে অফ বেঙ্গলে হয়েছে। আর অপারেশন ক্লোজ ডোর কি? অপারেশন ক্লোজ ডোর হচ্ছে মুক্তিযুদ্ধের পরে। দেখো মুক্তিযুদ্ধের সময় তো সকল বাঙালির হাতে না, বিশেষ কিছু বাঙালির হাতে কি ছিল? অস্ত্র ছিল, যারা যুদ্ধ করছে। তো এখন স্বাধীনতার পরেও যদি তাদের কাছে অস্ত্র থাকে, ব্যাপারটা কেমন না? তারা তো যে কোনো সময় যুদ্ধ লাগাই দিতে পারে, আবার দাঙ্গা মাঙ্গা হইতে পারে, আবার এটা দিয়ে মনে করে যে কেউ অন্য কাউরে ভয় দেখাইতে পারে। এই জন্য মুক্তিযুদ্ধের পর সকল মুক্তিযুদ্ধের কাছ থেকে তোমার হচ্ছে যেই ইয়েগুলা অস্ত্রগুলা ফিরিয়ে নেওয়ার যেই তোমার হচ্ছে মিশনটা, এটাই ছিল অপারেশন ক্লোজ ডোর, ঠিক আছে। অপারেশন ক্লোজ ডোর। অপারেশন কিলো ফ্লাইট কি? মনে রাখবা, এটা অনেক বেশি পরীক্ষা আসে। কিলো ফ্লাইট হচ্ছে বিমান বাহিনীরা হচ্ছে তোমার এই যে তোমার পাকিস্তানের বিমান বাহিনীদের বা বিমানগুলোকে বাংলাদেশে ঢুকতে দেয় নাই, এই যে অপারেশন চালাইছে, এটা হচ্ছে অপারেশন কিলো ফ্লাইট। দেখো কিলো ফ্লাইট বিমান বাহিনীর একটি ফ্লাইং ইউনিট, এরা পাকিস্তান সেনাবাহিনীর অবস্থান লক্ষ্য করে বড় ধরনের 45টি অভিযান চালায়। সাথে যাই হোক, ওইটা লাগবে না, বাট পরীক্ষা আসে অপারেশন কিলো ফ্লাইট কারা করে? সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী। তাহলে এটা কি হবে? বিমান বাহিনী হবে, ঠিক আছে। অপারেশন চেঙ্গিস খান, এটা ভারতের উপর জীবন, এটা আমাদের লাগবে না। অপারেশন ব্লিজ হচ্ছে বঙ্গবন্ধুর ক্ষমতা না দিয়ে সকল রাজনৈতিক, এটাও লাগবে না। আর গুরুত্বপূর্ণ তথ্য, আচ্ছা আচ্ছা, এগুলো শেষ, এগুলো আমরা বুঝলাম। এবার আসো অস্থায়ী গণপ্রজাতন্ত্র। দেখো অস্থায়ী গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, মানে যেটা মুজিবনগর সরকার হয়েছে, বা অস্থায়ী সরকার, বা এটাকে বলা হয় প্রবাসী সরকার বলা হয়, ঠিক আছে। এটাকে কি বলা হয়? প্রবাসী সরকার বলা হয়। এদেশের মানুষ চায় না মাটি চাই, কে বলেছেন? টিক্কা খান না ইয়াহিয়া খান? এটা বলছে টিক্কা খান। এটা অনেক বইতে ইয়াহিয়া খান দেওয়া, বাট এটা টিক্কা খান হবে, ঠিক আছে। এটা টিক্কা খান হবে, প্রথম আলোর সূত্র মতো এটা টিক্কা খান হবে।
আচ্ছা দেখো, অস্থায়ী গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার শপথ গ্রহণ কবে করছে, খুব গুরুত্বপূর্ণ। দেখো, যখন 1971 সালে 10 এপ্রিল আমরা জানি যে প্রবাসী সরকার গঠিত হয়েছে অথবা অস্থায়ী সরকার। যেহেতু এটা কোথায় গঠিত হয়েছে, এটা গঠিত হয়েছে তোমার হচ্ছে অস্থায়ী সরকার গঠিত হয়েছে তোমার এই যে কি বলে আগরতলাতে, ত্রিপুরা রাজ্যের আগরতলায়। সে আগরতলা যেহেতু গঠিত হয়েছে মানে প্রবাসী গঠিত হয়েছে, এই জন্য এটাকে বলা হয় প্রবাসী সরকার। আবার এটা যেহেতু অস্থায়ী, এই জন্য এটাকে বলা হয় অস্থায়ী সরকার। ঠিক আছে, পরবর্তীতে নাম হয় মুজিবনগর সরকার। দেখো এটার গঠনটা কবে হয়, বাংলাদেশের প্রথম সরকার গঠিত হয় মনে রাখবা 10 এপ্রিল, এবং সেটা শপথ নেয় কবে, শপথ নেয় 17 এপ্রিল। আমি খুব ভয়ে থাকি বুঝছো, কখন আমার মাইক্রোফোন আবার অফ হয়ে যায়, এটা নিয়ে আমি সবসময় খুব ভয়ে থাকি। গত ক্লাসে যেটা হয়েছে মানে পুরাই আনএক্সপেক্টেড। আমি জাস্ট এখন খুব ভয়ে থাকি। এখন আমার ইচ্ছা হয় যে ফোনটা এভাবে সারাক্ষণ আমার চোখের সামনে রাখি, কখন আবার মেসেজ আসে যে ভাইয়া মাইক্রোফোন অফ হয়ে গেছে। ঠিক আছে, মানে আমার লাইফে এই যে আমি আজকে 5 বছর যাবত ক্লাস নিচ্ছি, এরকম কখনো এরকম ইনসিডেন্ট হয় নাই যেটা গত ক্লাসে আমি হচ্ছে ফেস করছি। বাট জিনিসটা খুব কিউট ছিল যে আমি 10 মিনিট পড়ায় যাচ্ছি, আমি জানি না তোমরা আমার সাউন্ড দেখতেছো না, বাট তারপরে তোমরা ছিলা। মানে আমি জাস্ট ইমাজিন করতেছি যে আমাকে কেমন লাগছে উইদাউট সাউন্ড। আচ্ছা ঠিক আছে, তারপরে আসো, শপথ গ্রহণ হচ্ছে 17 এপ্রিল 1971, আর সেটা গঠন হয়েছে কবে, 10 এপ্রিল 1971। এই দুইটা ঠিক খুব ভালো করে মনে রাখতে হবে যে শপথ গ্রহণ এবং হচ্ছে শপথ গ্রহণ এবং হচ্ছে কবে গঠিত হয়েছে আর কোথায় গঠিত হয়েছে। দেখো মেহেরপুর ভবেরপাড়া গ্রামের বৈদ্যনাথতলা আমরা কারণে সেটা যদিও দেওয়া হয়েছে, কিন্তু প্রথম কিন্তু গঠন হয়েছে এটা কোথায়, এটা কিন্তু প্রথম গঠিত হয়েছিল তোমার আগরতলাতে। ঠিক আছে, ওকে। আচ্ছা ভাই একটা জিনিস অনেক ইচ্ছা, বলেন না কেন আপনি, আপনি তো আগে এডুকেশনাল ক্লাস এখন হ্যাঁ আমি হ্যাঁ আগে এডুকেশনাল ক্লাস নিতাম, এখন নেই না। ঠিক আছে, এখন আমি লিজেন কেয়ারে আছি। ওকে, আচ্ছা দেখো মেহেরপুরে ভবেরপাড়া গ্রামের বৈদ্যনাথতলা আম্রকাননে। আচ্ছা যদি পরীক্ষা এটা থাকে মেহেরপুরে ভবেরপাড়া গ্রামের বৈদ্যনাথতলার আম্রকানন বর্তমান নাম কি, মুজিবনগর। মুজিবনগর এখন আর পরীক্ষায় আসবে না, মুজিবনগর নামকরণ করেন তাজউদ্দিন আহমেদ। ঠিক আছে, আচ্ছা শপথ পাঠ করান কে, অধ্যাপক ইউসুফ আলী, এটা পরীক্ষা আসতে পারে। অনুষ্ঠান পরিচালনা করেন কে, দরকার নাই। রাজধানী সচিবালয়, বাট এটা দরকার, অস্থায়ী সচিবালয় ছিল 8 নম্বর থিয়েটার রোড কলকাতায়। একবার ঢাকা ইউনিভার্সিটিতে পরীক্ষা আসছিল কোনটি মুক্তিযুদ্ধের সাথে সম্পর্কিত, মানে সরি মুক্তিযুদ্ধ না, কোনটি বিভিন্ন মানে কোনটা সম্পর্কিত। তো সেখানে হচ্ছে তোমার ঢাকা সহ বাংলাদেশের কয়েকটা জেলার নাম ছিল, আর হচ্ছে তোমার হচ্ছে এই কলকাতার এইটা ছিল। ঠিক আছে, তো এগুলো হচ্ছে তোমার অনেকে অনেকে মনে করছে আরে তিনটা তো বাংলাদেশের আর একটা হচ্ছে ভারতের, এই জন্য তারা সেটা জায়গায় আসছে, বাট তারা বুঝতে পারে নাই যে এটা আসলে মুক্তিযুদ্ধের কথা বলছে। সেক্ষেত্রে এটা মনে রাখবা যে বাংলাদেশের অস্থায়ী সরকারের অস্থায়ী সচিবালয় ছিল 8 নম্বর থিয়েটার রোড কলকাতা, 8 নম্বর থিয়েটার রোড কলকাতা। যখন বাংলাদেশে অস্থায়ী সরকার তাদের কার্যক্রম চালাইতে পারে নাই পাকিস্তানিদের আক্রমণের কারণে, তখন তারা কলকাতায় বৈশা সেখান থেকে এই সরকার গঠন চালাইছে। ঠিক আছে, সরকার চালাইছে কোথা থেকে, কলকাতা থেকে। ওকে, তারপর আসো, আমরা জানি সরকারের সদস্য ছিল কয়জন, সরকারের সদস্য ছিল 6 জন। এর মধ্যে 6 জনই আমাদের পড়া লাগবে না, আমাদের যে কয়টা পড়া লাগবে দেখো, এই যে আমাদের এখান থেকে আমরা কয়েকজনের নাম পড়বো। যেমন হচ্ছে এই যে তাজউদ্দিন আহমেদ, বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী। বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রীকে তাজউদ্দিন আহমেদ, যদিও অস্থায়ী বাট বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী। এবং আরেকটা জিনিস, তিনি শিক্ষামন্ত্রী ছিল, তিনি শিক্ষামন্ত্রী ছিল। তিনি কি ছিল, তিনি শিক্ষামন্ত্রী ছিল। ওকে, আচ্ছা জাস্ট এ মিনিট। আচ্ছা তারপরে আসো, আমি যেটা বললাম যে তাজউদ্দিন আহমেদ প্রধানমন্ত্রী ছিল, সৈয়দ নজরুল ছিল উপরাষ্ট্রপতি। ঠিক আছে, সৈয়দ নজরুল ছিল উপরাষ্ট্রপতি। তারপরে আমরা কি পড়বো, এই যে অর্থমন্ত্রীটা আমরা একটু পড়বো। অর্থমন্ত্রী ছিলেন ক্যাপ্টেন এম মনসুর আলী, অর্থমন্ত্রী ছিলেন ক্যাপ্টেন এম মনসুর আলী, এটা আমরা ভালো করে পড়বো। তারপরে হচ্ছে কামরুজ্জামান কে ছিল, স্বরাষ্ট্রমন্ত্রী ছিল, এটা আমরা পড়বো। তারপর হচ্ছে ওসমানী, কর্নেল এম এ জি ওসমানী, আতাউল গনি ওসমানী, তিনি ছিলেন সেনাবাহিনীর প্রধান। আবার পরীক্ষা এটাও আসে মুক্তি বাহিনীর প্রধান, মুক্তি বাহিনীর প্রধান। ঠিক আছে, মুক্তি বাহিনীর প্রধান, মুক্তি বাহিনীর প্রধানকে
মুক্তিবাহিনীর প্রধান হচ্ছে এম এ জি ওসমানী। আর যদি বলা হয় মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক কে ছিলেন, তাহলে হবে শেখ মুজিবুর রহমান। মুক্তিবাহিনীর এম এ জি ওসমানী, মুক্তিযুদ্ধের শেখ মুজিবুর রহমান। ঠিক আছে, তারপরে এখান থেকে বাকিগুলা তেমন গুরুত্বপূর্ণ না, বাকিগুলা তেমন কোনো গুরুত্বপূর্ণ না। ঠিক আছে, ওকে। তারপরে আসো উপদেষ্টা পরিষদ গঠন। মনে রাখবা উপদেষ্টা পরিষদের সভাপতি ছিল মাওলানা ভাসানী। এই যে দেখো, মুজিবনগর সরকারকে সুষ্ঠুভাবে পরিচালনা দিক নির্দেশনার জন্য ন্যাপ সভাপতি মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীকে চেয়ারম্যান করে। তাহলে উপদেষ্টা পরিষদের চেয়ারম্যান কে ছিল বা উপদেষ্টা পরিষদের সভাপতি কে ছিল? মাওলানা ভাসানী। এটা একটু মনে রাখবা, মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী ছিল উপদেষ্টা পরিষদের সভাপতি। ঠিক আছে, এটা একটু ভালো করে পড়বা। ওকে, তারপরে আসো মুজিবনগর সরকারের আব্দুল মান্নান। আচ্ছা, এগুলা লাগবে না, ওকে, এগুলা কম আসবে। জাতীয় চার নেতা সম্পর্কে একটু পড়বা। এখানে জাতীয় চার নেতা বলতে সৈয়দ নজরুল ইসলাম, তিনি কোথায় জন্মগ্রহণ করছে এটা আসবে না। তিনি বাংলাদেশের প্রথম অস্থায়ী রাষ্ট্রপতি ছিল, এটা আসতে পারে। এবং তাদেরকে 3 নভেম্বর জেলে হত্যা করা হয়েছে। তাইলে এখানে কি পড়বা? তিনি বাংলাদেশের অস্থায়ী রাষ্ট্রপতি ছিল, এতটুকু জানলেই হবে। তাজউদ্দিন আহমেদ, তিনি প্রথম প্রধানমন্ত্রী ছিল, তাকে হচ্ছে এবং প্রথম তিনি বাজেট পাস করছেন, এটা খুব গুরুত্বপূর্ণ। এই যে দেখো, বাংলাদেশের প্রথম অর্থমন্ত্রী ছিলেন এবং প্রথম জাতীয় বাজেটও তিনি পেশ করেন, খুব গুরুত্বপূর্ণ। যেহেতু তিনি প্রথম অর্থমন্ত্রী ছিল, এই জন্য আচ্ছা, তিনি তাজউদ্দিন আহমেদ। তো তাজউদ্দিন আহমেদ কিন্তু স্বাধীনতার পরে, মনে রাখবা, স্বাধীনতার পরে কিন্তু তিনি অর্থমন্ত্রী ছিলেন, তিনি আর প্রধানমন্ত্রী। কারণ প্রধানমন্ত্রী কি হয়েছিল তখন? শেখ মুজিবুর রহমান। আর তিনি হয়ে গেছিলেন অর্থমন্ত্রী। যেহেতু তিনি অর্থমন্ত্রী হয়েছে, এই জন্য তিনি বাজেট তিনি প্রথম দিয়েছেন, প্রথম জাতীয় বাজেটও তিনি পেশ করেন। ঠিক আছে, বাজেট প্রথম কে পেশ করেন? তাজউদ্দিন আহমেদ। ওকে, তারপরে আসো ক্যাপ্টেন মনসুর আলী। ক্যাপ্টেন মনসুর আলী সম্পর্কে কি জানতে হবে? তিনি মুক্তিযুদ্ধের মুজিবুর সরকারের অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব ছিলেন। ঠিক আছে, ওকে। তোমরা কি আসো? কারো কমেন্ট দেখতে পাচ্ছি না আমি, একটু জানাও তোমরা আসো কিনা। যদি ক্লাসে থাকো তাহলে একটু হাই দাও, একটু হাই দাও, আমি একটু দেখি তোমরা ক্লাসে আসো কিনা। নাকি হচ্ছে ক্লাস অন করে তোমরা সবাই আউট? আচ্ছা, কামরুজ্জামান, তিনি মনে রাখবা প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী ছিল। ঠিক আছে, ওকে। অনেক এমসিকিউ আছে, অনেক। সবগুলো এমসিকিউ কি করবা? সবগুলো এমসিকিউ পড়ে ফেলবা। ঠিক আছে, এমসিকিউ গুলো খুব গুরুত্বপূর্ণ। কূটনৈতিক মিশন দেখো, যেহেতু কলকাতায় প্রথম বাংলাদেশ মিশন স্থাপিত হয় 1971 সালে 18 এপ্রিল। আর কি প্রত্যেকটা দেশেই কিন্তু মিশন থাকে, যেমন হাই কমিশনার অথবা এম্বাসি থাকে। তো এখানে আমাদের হচ্ছে কয়েকটা পড়তে হবে, দূতাবাস। এখানে কি ভাগ করে দেওয়া নাই? দেখো, আমি কয়েকটা দাগায় দেই। যেমন কলকাতা মিশন, কলকাতা বাংলাদেশের প্রথম মিশন স্থাপিত হয়, এটা মনে রাখবা। বাংলাদেশের প্রথম মিশন স্থাপিত হয় কোথায়? বাংলাদেশের আচ্ছা, আসো তোমরা। ভাইয়া পরীক্ষার জন্য কিভাবে পেড করতে হবে বলেন প্লিজ। একটু পেজে নক দাও, একটু পেজে নক দাও, তাহলে বলে দিবে। ঠিক আছে, ওকে, হ্যাঁ সবাই আছে, বাহ খুব সুন্দর, সবাই আছে। দেখো, এটা মনে রাখবা, যদি বলা হয় প্রশ্নে বাংলাদেশের প্রথম কমিশন বা বাংলাদেশের প্রথম মিশন কোন দেশে ছিল? বাংলাদেশের প্রথম মিশন ছিল ভারতে। কিন্তু যদি বলা হয় কোথায় ছিল, অপশনে যদি কলকাতা থাকে, তাহলে সেটা কিন্তু কলকাতায় হবে। কারণ ভারতেই হচ্ছে কয়েকটা মিশন ছিল, ভারতেই কয়েকটা মিশন ছিল। তো কলকাতা মিশনের প্রধান ছিল কে? কলকাতা মিশনের প্রধান ছিল এম হোসেন আলী, যেখানে প্রথম জাতীয় পতাকা উত্তোলন করা হয়। বাংলাদেশের বাইরে একটা মিশনে বাংলাদেশের পতাকা, মানে দেশ এখনো স্বাধীন হয় নাই, তারপরও সেখানে পতাকা উড়ানো, সেটা কি জিনিস বুঝতে পারছো? মানে পুরাই একটা কি বলে, মানে সেরা একটা সিদ্ধান্ত। যাই হোক, তারপরে আসে 1971 সালের পশ্চিমবঙ্গের কলকাতাস্থ বাংলাদেশ মিশনে যে এম হোসেন আলী পাকিস্তান দূতাবাসের 65 জন কর্মকর্তা কর্মচারী নিয়ে মুজিবনগর সরকারের প্রতি আনুগত্য প্রকাশ করে। আচ্ছা, তারপরে দেখো বাংলাদেশের প্রথম রাষ্ট্রদূত হওয়া সম্মান। আচ্ছা, তিনি হাইকমিশন হিসেবে প্রথম হাইকমিশন সভাপতি। আচ্ছা, ওকে। তারপর বাকিগুলো এখানে নাই, বাকিগুলো হচ্ছে আমি আগে পড়াইছিলাম, দেখিনি, পরে আছে মনে হয়। তারপরে দেখো, এইটা খুব ভালো করে পড়তে হবে, কারণ এইটা ঢাকা ইউনিভার্সিটি সহ বিভিন্ন পরীক্ষায় আসছে। তেলিয়াপাড়া রণকৌশল। দেখো, তেলিয়াপাড়া পরীক্ষায়, ঢাকা ইউনিভার্সিটি পরীক্ষাটা এমন প্রশ্নটা করছে যে তেলিয়াপাড়া কোথায়। হিসাবটা দেখো, তেলিয়াপাড়া কোথায়? আমরা জানতাম যখন মুক্তিযুদ্ধ হয়েছে তখন শুধু সিলেট জেলা ছিল, তখন তো আর হবিগঞ্জ আলাদা করে ছিল না, তখন তো একটা বড় অঞ্চল ছিল। তো যখন তোমার হচ্ছে তেলিয়াপাড়া, এই তেলিয়াপাড়া বর্তমানে পড়ে হবিগঞ্জে, আর তখন ছিল সিলেটে। আর বর্তমানে কোন জেলায়? হবিগঞ্জ। এই জন্য এটা কিন্তু হবিগঞ্জ দাগাইতে হয়েছে। সিলেট হবিগঞ্জ দুইটাই ছিল, বাট দাগাইতে হয়েছে হবিগঞ্জ। ঠিক আছে, ওকে।
ভাইয়া কিন্তু অ্যান্সার দেয় না আপনার পেজ হতে। ভাইয়া কিন্তু অ্যান্সার বুঝি নাই। ভাইয়া পেজে নক দিলে রিপ্লাই দেয় না। আহা কি বলো? আচ্ছা তাহলে আমি একটা তোমাদের জন্য আলাদা একটা ছোট্ট ভিডিও করে দিব। সেই ভিডিওর মধ্যে আমি বলে দিব কিভাবে ভর্তি হইতে হবে। ঠিক আছে? একটা ছোট্ট ভিডিও দিব আমি তোমাদের জন্য। ওকে। তারপরে দেখো, তাহলে ডেটটা কবে মনে রাখবা? 1971 সালের 4 এপ্রিল। 1971 সালের 4 এপ্রিল তৎকালীন সিলেটের বর্তমান হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলায় তেলিয়াপাড়া চা বাগানে, তেলিয়াপাড়া আসলে হচ্ছে একটা চা বাগান ছিল, সেখানেই তোমার হচ্ছে প্রথম মুক্তিবাহিনী গঠিত হয়, বা রণকৌশল মানে পাকিস্তানি বাহিনীদের আটকানোর জন্য সেখানে একটা রণ মানে কি, রণ মানে হচ্ছে যুদ্ধ। তোমরা ওই যে কাজী নজরুল ইসলামের একটা ইয়ে শুনছো না, একই রণ বাজা বাজে ঘন ঘন, মানে কি একই যুদ্ধ বাজে ঘন ঘন। তারপর একটা আছে আহ চল 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 ঊর্ধ্ব গগনে বাজে আচ্ছা ওইটা না, তাহলে একই রণ বাজা বাজে ঘন ঘন, ওই যে 24-এর গণঅভ্যুত্থানের আগে এটা খুব ভাইরাল ছিল। হ্যাঁ, তো কর্নেল ওসমানীর নেতৃত্বে 27 জন সেনা কর্মকর্তা, ইস্ট পাকিস্তান রাইফেল, আনসার ও পুলিশ বাহিনীর উচ্চপদস্থ বাঙালি সদস্যরা এক বৈঠকে মিলিত হয়ে পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে সম্মিলিতভাবে আক্রমণের যে পরিকল্পনা করে তাকে তেলিয়াপাড়ার রণকৌশল বলে। তার মানে তেলিয়াপাড়ার রণকৌশলটা কারা করছে? করছে হচ্ছে মুক্তি বাহিনী। আর এটাতে লিড দিছে কে? এটাতে লিড দিছে হইছে এমএজি ওসমানী। এমএজি ওসমানী, এটা মনে রাখবা, লিড দিছে এমএজি ওসমানী। এবং ওই দিনই কিন্তু মুক্তি তোমার হচ্ছে ফৌজ গঠিত হয়েছিল। তখন কিন্তু মুক্তি বাহিনী ছিল না, তখন 4 এপ্রিল গঠিত হয়েছিল মুক্তি ফৌজ। এই 4 এপ্রিল গঠিত হয়েছিল কি? মুক্তি ফৌজ। পরবর্তীতে 11 জুলাই সেটার নাম পরিবর্তন করে আনুষ্ঠানিকভাবে মুক্তি বাহিনী গঠিত হয়েছে। মুক্তি বাহিনী, আগে প্রথম এটার নাম ছিল কি? মুক্তি ফৌজ। ফৌজ থেকে পরে হয়ে গেছে মুক্তি বাহিনী। ঠিক আছে? ওকে, 4 এপ্রিল 1971, রাইট। তারপরে আসো নিয়মিত বাহিনী। নিয়মিত বাহিনী কারা? নিয়মিত বাহিনী হচ্ছে তোমার এই যে 10 জুলাই 1971 থেকে 17 জুলাই 1971 পর্যন্ত মুক্তি বাহিনীর সদর দপ্তরে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে যুদ্ধ অঞ্চল অধিনায়কদের, আচ্ছা এটা লাগবে না। এখানে দেখো 11 এপ্রিল 1971 প্রধানমন্ত্রী তাজউদ্দিনের নির্দেশে ওসমানী বাংলাদেশকে 11টা সেক্টরে ভাগ করে। এটা খুব গুরুত্বপূর্ণ। বাংলাদেশকে 11টা সেক্টরে কবে ভাগ করা হয়? 11 এপ্রিল 1971 প্রধানমন্ত্রী তাজউদ্দিনের নির্দেশে ওসমানী বাংলাদেশকে 11টা সেক্টরে ভাগ করেন। ঠিক আছে? তাহলে কত তারিখ? 11 এপ্রিল 1971। বুঝতে পারছো? 4 এপ্রিলে মুক্তিফৌজ গঠিত হয়েছে, 11 এপ্রিলে এটা হয়েছে 11টা সেক্টরে ভাগ করা হয়েছে। 4 এপ্রিলে প্রথম 4টা ভাগে ভাগ করা হয়েছিল, পরবর্তীতে 1971 11 এপ্রিল 11টা সেক্টরে। মনে রাখবা কিভাবে? 11 এপ্রিল 11টা সেক্টরে ভাগ, 11 এপ্রিল 11টা সেক্টরে ভাগ, এভাবে পড়বা। ঠিক আছে? 11 এপ্রিল 11টা সেক্টরে ভাগ। এবার আসো মুক্তিফৌজ গঠনে, যে মাত্র যেটা বললাম, দেখো এই যে দেখো, মুক্তিফৌজ গঠন করা হয় কবে? 4 এপ্রিল। কিন্তু মুক্তিফৌজকে মুক্তি বাহিনীর নামকরণ করা হয় 11 এপ্রিল। তবে আনুষ্ঠানিকভাবে কিন্তু 11 জুলাই। মনে রাখবা, যদি বলা হয় আনুষ্ঠানিক তাহলে কিন্তু এটা হবে 11 জুলাই। আর নরমালি 4 এপ্রিল থেকে 11 এপ্রিলে এটা হচ্ছে নাম চেঞ্জ করা হয়েছে, বাট আনুষ্ঠানিকভাবে থাকলে 11 জুলাই হবে। মুক্তিফৌজ গঠন করা হয় কোথায়? হবিগঞ্জে তেলিয়াপাড়া চা বাগানে। আর মুক্তিফৌজ গঠনের নেতৃত্ব দেন কে? কর্নেল আতাউল গনি ওসমানী। কর্নেল আতাউল গনি ওসমানী, বুঝতে পারছো? কর্নেল আতাউল গনি ওসমানী। ওকে, তারপরে দেখো অনিয়মিত বাহিনী। অনিয়মিত বাহিনীর মধ্যে আমরা কি কি পড়বো? এই যে দেখো, মুজিব বাহিনী পড়া দরকার নাই, বাতেন বাহিনী, আকবর বাহিনী লাগবে না। কাদেরিয়া বাহিনী পড়বো। কাদেরিয়া বাহিনী ছিল টাঙ্গাইলে। ঠিক আছে? কাদেরিয়া বাহিনী ছিল টাঙ্গাইলে, রফিক লাগবে না। জিয়া বাহিনী ছিল সুন্দরবনে। এই দুইটা ভালো করে পড়বা, আসলে এই দুইটাই আসবে। কাদেরিয়া বাহিনী টাঙ্গাইলে আর জিয়া বাহিনী সুন্দরবনে। জিয়া বাহিনী বলতে জিয়াউর রহমান এই অঞ্চলে ছিল, এই জন্য জিয়া বাহিনী ছিল সুন্দরবন। আর কাদেরিয়া বাহিনী কোথায় ছিল? কাদেরিয়া বাহিনী ছিল টাঙ্গাইল। এই সময় জিকেতে কিভাবে ভালো করা যায় একটু বলেন। দেখো এই সময় আমি যেটা বলবো, যে সময় আছে আর মাত্র কত? 2.5 মাসের মতো। এই 2.5 মাসে তুমি যেটা করতে পারো, একটা জিকে, প্রথমত একটা জিকে বই কিনবা, অবশ্যই খন্দকার জিকে, কারণ তোমরা জানো খন্দকার জিকে থেকে গত বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ে 30 থেকে 28টা কমন পড়ছে। তার মানে বুঝতেই পারতেছো যে প্রত্যেক বিশ্ববিদ্যালয়ে এরকম কমন পড়ে। এবং শুধু কমনের বিষয় না, বিষয়টা হচ্ছে একটা বই কতটা ভালো হইলে সেখান থেকে এত অল্প তথ্য থেকেও এত কমন পড়তে পারে, কারণ বইটা সেভাবেই অভিজ্ঞ টিচার দ্বারা রচিত হয়েছে। ঠিক আছে? সো
প্রথমে একটা বই কিনবা, বই কিনে আগে গুরুত্বপূর্ণ টপিকগুলো সিলেক্ট করবা, অথবা তুমি চাইলে এখন যেই সময় আছে এই সময় আমাদের সাথে ক্লাসগুলো করতে পারো। আমাদের প্রিভিয়াস ক্লাসগুলো পেজে পেয়ে যাবা, সেগুলো করে ফেলবা। আর এই যে আমরা যে ক্লাসগুলো করাচ্ছি এগুলো ডেইলি ক্লাসগুলো করলেই তুমি মোটামুটি একটা আইডিয়া পেয়ে যাবা যে কি কি পড়া লাগবে কি কি পড়া লাগবে না। ঠিক আছে, ওকে ওকে। এই যে দেখো মোহাম্মদ সামিউল ইসলাম সাব্বির বলছে থ্যাংক ইউ আপনাকে। বই কিনে পড়বো কিভাবে সেটা জানা ছিল না, কিন্তু আপনার ক্লাস পেয়ে খুব উপকার হয়েছে। দেখো, বই সবাই কিনতে পারে, একটা বই বাজার থেকে কিনা আহামরি কিছু না, কিন্তু সেই বইটা আমি কিভাবে পড়বো, কিভাবে পড়লে আমি বেস্ট একটা প্রিপারেশন নিতে পারবো, সেটা হচ্ছে বড় জিনিস। এখন এই যে যদি আমি ক্লাসগুলো না নিতাম, যারা অ্যাটলিস্ট 100 জন পোলাপান, তো হয়তো লাইভে 100 জন করো, বাট পরবর্তীতে আমি দেখছি কম হইলেও 1000 পোলাপান ক্লাসগুলা রেকর্ডেড করে। তো এই যে ক্লাসগুলো করতেছো তোমরা, এই ক্লাসগুলা আমার যদি ডেইলি ক্লাসে, আমার ক্লাসের সাথে তুমি যখন পড়া হয়ে যাচ্ছে তখন কিন্তু তোমার ডেইলি আগায় যাচ্ছে জিনিসটা। কিন্তু যদি আমি ক্লাসগুলো না নিতাম, কি করতে তুমি বাসায় আচ্ছা পড়বো, আজকে পড়বো না কালকে পড়বো, কালকে পড়বো না পরশু পড়বো, এই পড়বো বলে আজকে না পরশু, পরশু না তরশু, এরকম বলে আর পড়া হয় না, সিরিয়াসলি পড়া হয় না। বাট এই যে আমি প্রতিনিয়ত ক্লাস নিচ্ছি, আমরা নিচ্ছি, এতে করে কিন্তু তোমার এই আমাদের সাথে সাথে ক্লাস এবং এক্সাম দুইটার কারণে কিন্তু তোমার পড়াটা আগায় যাচ্ছে। যারা আগাচ্ছ তাদেরটা আগাচ্ছে, বাট যারা এত কিছু পাইও পড়াশোনা করতেছো না, ভাই তোমাদের নিয়ে আর কিছু বলার নাই। সময় এখনই, এই সময় আর ফিরে পাবা না। এই যে এখন যে সময়টা আছে, এটা তোমার কাছে মনে হচ্ছে আরে সময় আছে পড়বো, বাট বিশ্বাস করো এখন যারা 1 সেকেন্ড বা একটা মিনিটও যারা নষ্ট করে, তুমি বাকিদের থেকে 1 মিনিট পিছিয়ে যাচ্ছ। কারণ হচ্ছে তোমার এটা এডমিশন, এখানে তুমি এমন না যে কে কত ওই যে যায়া উদ্দীপকের গুরুত্ব অপরিসীম এমন লেখা দিয়ে আসবা। এখানে তোমার সব থাকবে এমসিকিউ এবং রিটেন। তুমি যতটা ভালো প্রিপারেশন নিবা ততটা ভালো এক্সাম হবে। সো এখানে তোমার ওই রকম কোনো সিচুয়েশন কিন্তু নাই। সো একটা ভালো প্রিপারেশন নাও, যাতে পরীক্ষার পরে এমন না হয় যে বাবা মায়ের কল ধরতে পারতেছো না, তাদেরকে বলতে পারতেছো না যে আমি চান্স পাইছি, এই ধরনের সিচুয়েশন যাতে না হয়। আমরা তো এগুলো পড়াই অনেক বছর, সো আমরা দেখি প্লপান হচ্ছে একটা সময় ডোন্ট কেয়ার একটা ভাব থাকে, পরে যখন চান্স পায় না তখন আবার আইসা বলে ভাইয়া প্লিজ অন্য একটা ইউনিভার্সিটিতে পরীক্ষা দিব, একটু সাজেশন দেন। তো এই সিচুয়েশনটা যাতে না হয়, তোমার যাতে তুমি যাতে প্রথমেই একটা ভালো একটা ইউনিভার্সিটিতে চান্স পেয়ে যাও, সেইভাবে প্রিপারেশন নাও। তোমার প্রিপারেশন যখন ভালো থাকে, তারপরে যদি তোমার চান্স না হয় সেটা লাক, সেটা তখন তুমি নিজেও বুঝাইতে পারবা যে আমি প্রিপারেশন নিছি। বাট তুমি যদি প্রিপারেশনই না নাও তখন ভাই, আর রেজাল্টের পরে যেই সিচুয়েশনটা ওইটা যদি জাস্ট তুমি ভাবো, মানে কান্ট ইমাজিন যে কতটা খারাপ একটা পরিস্থিতি হয় যখন তুমি দেখবা তোমার একটা কাছের বন্ধু চান্স পেয়ে গেছে, তুমি চান্স পাও নাই। জাস্ট ইমাজিন করো তোমার কেমন লাগবে। তোমার বাবা মা যখন কল দিবে চান্স হয়েছে কিনা, তখন তুমি কি বলবা? ঠিক আছে, এগুলো আসলে হয়, এগুলো বাস্তব। এখন হয়তো তোমরা বুঝতেছো না, কিন্তু একটা সময় ঠিকই বুঝবা। দেখো আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস, ক্র্যাক প্লাটুন। আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস কি? ক্র্যাক প্লাটুন। এটা আমাদের খুব ভালো করে পড়া লাগবে। দেখো বাংলাদেশের ক্র্যাক প্লাটুন হচ্ছে, তুমি সবার প্রথম দুইটা জিনিস মনে রাখবা। ক্র্যাক প্লাটুন হচ্ছে এমন একটা প্লাটুন যারা আসলে তোমার কি করে, এই যেমন হচ্ছে শহীদ রুমি, তারপর হচ্ছে আজম খান, বদিউল আলম ডাক্তার, তারা কি করছে, তারা এই 2 নাম্বার সেক্টরে, কয় নাম্বার সেক্টর? 2 নাম্বার সেক্টর, অর্থাৎ ঢাকা 2 নাম্বার সেক্টর তো ঢাকা, তাই না? এই 2 নাম্বার সেক্টরে তারা ছিল। তারা হচ্ছে তোমার 2 নাম্বার সেক্টরের কমান্ডারদের অধীনে থাইকা তারা হিট অ্যান্ড রান পদ্ধতিতে যুদ্ধ করতো। মনে করে এটা পাকিস্তানের ঘাঁটি, সেখানে যে একটা বোম মাইরা দৌড় মারতো, এটা হচ্ছে হিট অ্যান্ড রান। ঠিক আছে, দেখো বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ চলাকালে পাকিস্তান সেনাবাহিনী তাদের দোসরদের বিরুদ্ধে ঢাকা শহরে, তার মানে কয় নাম্বার সেক্টর? ঢাকা শহর 2 নাম্বার সেক্টর, গেরিলা আক্রমণ পরিচালনাকারী একদল তরুণ মুক্তিযোদ্ধাদের সংগঠিত দল। ঠিক আছে, এই গেরিলা দলটি অত্যন্ত দক্ষতার সাথে হিট অ্যান্ড রান, হিট মানে কি, মানে বোম মারে দৌড় দেয়, এটা কি বলা? হিট অ্যান্ড রান। হিট অ্যান্ড রান পদ্ধতিতে অসংখ্য আক্রমণ পরিচালনা করত। ক্র্যাক প্লাটুন গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে খালেদ মোশাররফ, এটিএম হায়দার, মানে যারা 2 নম্বর সেক্টর কমান্ডার ছিল, 2 নম্বর সেক্টর কমান্ডার ছিল। এই বাহিনীর সদস্যরা ভারতের মেলাগড়ে প্রশিক্ষণ ক্যাম্পে গেরিলা যুদ্ধের প্রশিক্ষণ গ্রহণ করেন। আর কারা সদস্য ছিল এখানে একটু মনে রাখতে হবে, যারা চারুকলাতে পরীক্ষা দিবা তাদের এটা আসবে, শিল্পী শাহাবুদ্দিন আহমেদ। যারা রুমি, এটা তো সবাই জানবা যে জাহানারা ইমামের ছেলে রুমি, তিনি এখানে ছিল। তারপর পপ সম্রাট, এটা অনেকবার আসে, পপ সম্রাট আজম খান, বদিউল আলম বদি, রাইসুল ইসলাম আসাদ, এটা অনেকবার আসছে, রাইসুল ইসলাম আসাদ, আবু বকর সর্বকনিষ্ঠ গেরিলা, এই যে বদিউল ইসলাম, এটাও আসে, তিনি খুব সম্ভবত ডাক্তার ছিলেন, এই জন্য এটা মেডিকেলে আসে। ঠিক আছে, তার মানে দেখো শিল্পী যদি পরীক্ষায় আসে কোন শিল্পী ছিল ক্র্যাক প্লাটুনের সদস্য, তাহলে হবে শাহাবুদ্দিন আহমেদ। যদি বলে কোন পপ সম্রাট ছিলেন, তাহলে হবে আজম খান।
কোন ডাক্তার বদিউল আলম, এইভাবেই পড়তে হবে। ঠিক আছে, এখান থেকে প্রশ্নগুলা হয়। ক্লাস তো ঠিক আছে ভাইয়া, কেস নাইম হয়তো তোমার এখানে ঠিক আছে, বাট আমাদের এখানে ক্লাস আটকে চলতেছে। হ্যাঁ, তুমি একটু ক্লাস থেকে বের হও, বের হয়ে নেটটা ঠিক করে আবার ঢুকো, তাহলে দেখবা ক্লাস করতে পারতেছো। আচ্ছা, মুজিব বাহিনী আমাদের পড়া লাগবে না। তারপরে দেখতে পাচ্ছ, ওকে ওকে, এই যে খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা যেখান থেকে পরীক্ষায় প্রশ্ন হবেই। ঠিক আছে, দেখো এই যে মুক্তিযুদ্ধের রণাঙ্গনে 11টি সেক্টর কমান্ডারগণ। আমরা আগেই জানছি যে মুক্তিযুদ্ধকে 11টা সেক্টরে কবে ভাগ করা হয়েছে, 11 এপ্রিল 1971, তাই না? এখানে কিছু গুরুত্বপূর্ণ জিনিস আমরা জানবো। দেখো, মহান মুক্তিযুদ্ধ ছিল একটি সুশৃঙ্খলিত যুদ্ধ। 11টি সেক্টরে সেক্টর কমান্ডারদের নেতৃত্বে মুক্তিযোদ্ধারা যুদ্ধ করেন এবং বাংলাদেশের স্বাধীনতা অর্জিত হয়। মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশকে 11টি সেক্টরে ভাগ করা হয়েছিল প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদের নির্দেশে। তার মানে মুক্তিযুদ্ধের সময় কার নির্দেশে 11টা সেক্টরে ভাগ করা হয়েছে? তাজউদ্দিন আহমেদের নির্দেশে। আর কে করছেন হচ্ছে আতাউল গনি ওসমানী বা এমএজি ওসমানী। এবার দেখো 11টা সেক্টর, সাবসেক্টর কয়টা? 64টা। যেহেতু জেলা 64, সাবসেক্টর 64, এটা মনে রাখবা। এবার দেখো এখানে কিছু গুরুত্বপূর্ণ তথ্য আছে। মুক্তিযুদ্ধের সময় 1 নম্বর সেক্টরের অধীনে ছিল কোনটা? মুক্তিযুদ্ধের সময় 1 নম্বর সেক্টর ছিল চট্টগ্রাম এবং এটা সবচেয়ে বড় সেক্টর। মনে রাখবা 1 নম্বর সেক্টর ছিল সবচেয়ে বড় সেক্টর। আর 2 নম্বর সেক্টর কোনটা? ঢাকা। ঢাকা কত ছিল? 2 নম্বর সেক্টরে। রাজশাহী এগুলো একটু কম আসে, রাজশাহী, মুজিবনগর, সুন্দরবন, নৌ কমান্ড, এটা পড়বা। 10 নম্বর সেক্টর ছিল নৌ কমান্ড এবং মানে যেটা হচ্ছে বে অফ বেঙ্গলে ছিল, বে অফ বেঙ্গলে ছিল। আর খুব বেশি একটা প্রশ্ন আসে যে সেক্টরে কোনো নিয়মিত সেক্টর কমান্ডার ছিলই না, সেটা হচ্ছে 10 নম্বর সেক্টর। আর টোটাল কমান্ডার কত ছিল? 11টা সেক্টরে 16 জন কমান্ডার ছিল। 11টা সেক্টরে টোটাল 16 জন কমান্ডার ছিল। ঠিক আছে, ওকে, তাহলে এগুলা ভালো করে পড়বা। এইবার আমি তোমাদেরকে একটু দেখো একটা চিত্রের মাধ্যমে দেখাই কিভাবে তুমি মনে রাখবা যে কোন সেক্টর কোথায় ছিল। দেখো এখন আমি একটা জিনিস আঁকবো, যারা বলতে পারবা এটা কি, ওকে, আশা করি বুঝতে পারছো। এটা এটা হচ্ছে বাংলাদেশের একটা ম্যাপ। একটু মানে একটু খারাপ হয়েছে, তারপর এটা বাংলাদেশের ম্যাপ। দেখো তো এটা হচ্ছে আমাদের এক নাম, না এটা দেখা যায় না, আমি হচ্ছে ব্ল্যাক নিচ্ছি। ওকে, এটা হচ্ছে 1 নাম্বার সেক্টর। এটা কি 1 নাম্বার সেক্টর? এটা হচ্ছে তোমার চট্টগ্রাম, চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম, ফেনী নদী পর্যন্ত। ফেনী আর কি, পার্বত্য চট্টগ্রাম, ফেনী পর্যন্ত। ঠিক আছে, ফেনী পর্যন্ত। যদিও এগুলো তোমরা বইতে পেয়ে যাবা, আমি জাস্ট দেখাই দেই। এটা 1 নাম্বার সেক্টর। 2 নাম্বার সেক্টর ছিল কোনটা? 2 নাম্বার সেক্টর ছিল হচ্ছে তোমার এই যে ঢাকা, কুমিল্লা, নোয়াখালী, ফেনী। এটা হচ্ছে 2 নাম্বার সেক্টর, ঢাকা, কুমিল্লা, নোয়াখালী, ফেনী। 3 নাম্বার সেক্টরে ছিল তোমার কিশোরগঞ্জের কিছু অংশ। কতক্ষণ লাগবে? 9টার মধ্যে? আচ্ছা ঠিক আছে, শেষ করে দিব এখন। ওকে ওকে, তাহলে 3 নাম্বার সেক্টরে ছিল ঢাকার অল্প কিছু অংশ, বাট কুমিল্লার কিছু অংশ ছিল, টাঙ্গাইলে সিলেটের কিছু অংশ ছিল, টাঙ্গাইলের কিছু অংশ ছিল। তারপর 4 নাম্বার সেক্টর সিলেটের পূর্বাঞ্চল, 5 নাম্বার সেক্টর সিলেটের পশ্চিমাঞ্চল, তারপরে দেখো 6 নাম্বার সেক্টর রংপুর, 7 নাম্বার সেক্টর রাজশাহী, 8 নাম্বার সেক্টর খুলনা, সুন্দরবন এবং কুষ্টিয়া। তারপর হচ্ছে 9 নাম্বার সেক্টর ছিল বরিশাল, 10 নাম্বার সেক্টর ছিল বে অফ বেঙ্গল। এটা কিন্তু কোথায় ছিল? বে অফ বেঙ্গল, মানে জলপথ ছিল। আর এটা ছিল 11 নম্বর সেক্টর ময়মনসিংহ। তাহলে দেখো 1 2 3 4 5 6 7 8 9 10 11, 1 2 3 4 5 6 7 8 9 10 11। ঠিক আছে, এইভাবেই কিন্তু হচ্ছে মুক্তিযুদ্ধের সেক্টরগুলো আমরা ধরতে পারি। তাহলে সেক্টর কয়টা পাইলাম? 11টা সেক্টর। 11টা সেক্টরের সেক্টর কমান্ডার কয়জন? 16 জন। 16 জন সেক্টর কমান্ডার ছিল। এর মধ্যে সবচেয়ে বড় সেক্টর কোনটা? 1 নাম্বার সেক্টর। ঢাকা কয় নাম্বার সেক্টরে? ঢাকা 2 নাম্বার সেক্টরে। হ্যাঁ, আর রংপুর কয় নাম্বার? রংপুর 6 নাম্বারে। রাজশাহী কয় নাম্বার? রাজশাহী 7 নাম্বার। খুলনা 8 নাম্বার। 9 নাম্বার বরিশাল, 11 নাম্বার ময়মনসিংহ। আর সবচেয়ে বেশি যেটা আছে 10 নাম্বার, এটার কোনো নিয়মিত সেক্টর কমান্ডার ছিল না।
ঠিক আছে, এটা হচ্ছে জলপথ। এটা কি? এটা হচ্ছে নৌ সেক্টর, বলা হয় নৌ সেক্টর, নৌ সেক্টর। ওকে ওকে, তাহলে আজকে আমরা মোটামুটি এখানেই ক্লাসটা শেষ করব, কারণ আমাদের আরেকটা ক্লাস এখন হবে। সো আজকে আমরা ক্লাসটা এখানেই শেষ করে দিচ্ছি। আমরা নেক্সট ক্লাসে তারপর থেকে পড়াবো, ঠিক আছে? নেক্সট ক্লাসে আমরা তারপর থেকে পড়াবো। আজকে আমরা কত পেজে ছিলাম? এই যে 100, এই যে এখানে কিন্তু দেওয়া আছে, এই যে এখানে দেখো 1 নাম্বার চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম। তারপর দেখো 1 নাম্বার কি? পার্বত্য চট্টগ্রাম। 2 নাম্বার কি? নোয়াখালী, কুমিল্লা জেলার আখাউড়া, ভৈরব রেল লাইন, ঢাকা। 2 নাম্বার কি? ঢাকা। তারপরে 3 নাম্বার কি আছে? হবিগঞ্জ, কিশোরগঞ্জ, কুমিল্লা, ঢাকা জেলার অংশবিশেষ, যেটা আমি বললাম। 4 নাম্বারে সিলেটের পূর্বাঞ্চল, 5 নাম্বারে সিলেটের পশ্চিমাঞ্চল, 6 নাম্বারে দেখো রংপুর ঠাকুরগাঁও মানে রংপুর বিভাগটা, 7 নাম্বারে রাজশাহী, তারপরে দেখো 8 নাম্বারে এই যে খুলনা, কুষ্টিয়া, মেহেরপুর, 9 নাম্বারে কি পড়ছে? সাতক্ষীরা, পটুয়াখালী, তারপর হচ্ছে তোমার 10 নাম্বার মানে এখানে বরিশালে কিছু পড়ছে, তারপরে 10 নাম্বার সমুদ্র উপকূলীয় অঞ্চল, যেটাতে কোনো নিয়মিত সেক্টর কমান্ডার ছিল না। আর 11 নাম্বার দেখো এই যে ময়মনসিংহ, কিশোরগঞ্জ ছাড়া সমগ্র ময়মনসিংহ, ঠিক আছে? ওকে, তারপরে দেখো এখানে এখানে সবগুলো সেক্টর কমান্ডার পড়া লাগবে না। 1 নাম্বার সেক্টর কমান্ডারে কে ছিল? জিয়াউর রহমান এবং রফিকুল ইসলাম, এটা পড়বা। 1 নাম্বার সেক্টর কমান্ডার, 2 নাম্বার সেক্টর কমান্ডার, ঠিক আছে? এগুলো আর 3 নাম্বার সেক্টর কমান্ডার, এগুলো সেক্টর কমান্ডারদের নাম পড়বা। আর এই যে সেক্টর এলাকাগুলো পড়বা, কিন্তু ওই যে কোনটা সদর দপ্তর কোথায় এগুলো পড়ার দরকার নাই, ঠিক আছে? এগুলো পরীক্ষায় আসে না। ওকে, তারপরে এই যে দেখতে পাচ্ছ 4 নাম্বার সেক্টরের একজন কমান্ডার ছিল, এটা একটু পড়বা। তারপরে হচ্ছে 6 নাম্বার সেক্টর কমান্ডারটা পড়বা, মাঝে মাঝে পরীক্ষায় আসে। ওকে, আবু ওসমান চৌধুরী, এটা একটু পড়তে পারো, 8 নাম্বার, তিনি মারা গেছেন। আবু ওসমান চৌধুরী, 8 নাম্বার সেক্টর। ওকে, তাহলে এবার মুক্তিবাহিনী ফোর্স, এটা আমরা কত? 199 থেকে আমরা না 199টা পড়ায় দিই। এই যে দেখো জেট ফোর্স, এটা একটু পড়ায় দেই। দেখো জেট ফোর্স মনে রাখবা, জেট ফোর্সের অধিনায়ক ছিল জিয়াউর রহমান, এটা তো বুঝাই যায় তাই না? জেট ফোর্সের অধিনায়ক ছিল কে? জিয়াউর রহমান। আর জেট ফোর্স, আচ্ছা তেলতুলা তুরা ওইসব লাগবে না। জেট ফোর্সের অধিনায়ক জিয়াউর রহমান। তারপরে কে ফোর্স, এস ফোর্স হচ্ছে শফিউল্লাহ, এবং খালেদ মোশাররফ ছিলেন কে ফোর্স, মানে কে দিয়ে খালেদ মোশাররফ, ঠিক আছে? সো আমরা তারপরের ক্লাস আমরা কত থেকে শুরু করব? 200 পেজ থেকে শুরু করব, ঠিক আছে? 200-র শেষে 201 পেজ থেকে শুরু করব। তাহলে দেখো আমরা মাত্র 8টা ক্লাসে আমরা 200 পেজ শেষ করে ফেলছি, আর যেটা বাকি ছিল সেটা আমি পড়াই দিব। ওকে, তো সবাই ভালো থাকো। সবচেয়ে বড় সেক্টর কোনটা ছিল? 1 নাম্বার সেক্টর, ঠিক আছে? সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ, টাটা। ভাইয়ের জন্য দোয়া করো, ভাই একটু অসুস্থ। ইনশাল্লাহ আগামী ক্লাসে দেখা হবে। আর সবাইকে তোমরা কিন্তু বলবা যে লিজেন্ড কেয়ার বা খন্দকার জিকে পেজে জুবাইর ভাই ক্লাস নেয়, অন্যান্য ভাইয়েরও ক্লাস নেয়। প্রত্যেক দিন হচ্ছে একটা খন্দকার জিকে বই পুরাটা পড়ায় দিচ্ছে। সো তোমরা যারা গুরুত্বপূর্ণ জিনিস এবং এই অল্প সময় জিকেটা শেষ করতে চাও, তোমরা খন্দকার জিকে বা লিজেন্ড কেয়ারে ক্লাস করতে পারো, ঠিক আছে? সবাইকে অবশ্যই বলবা। সো সবাইকে আল্লাহ হাফেজ, টাটা। সবাই একটু আমাকে আল্লাহ হাফেজ দিয়ে দাও আর আমার জন্য দোয়া করো, ঠিক আছে? ওকে, টাটা। দেখা হচ্ছে আগামী ক্লাসে ইনশাল্লাহ।